আমরা হোটেল থেকে বের হলাম। গাড়িতে বসার সময় শহরটা অনেক বেশি স্বাভাবিক লাগছিল। মানুষ অফিসে যাচ্ছে, দোকান খুলছে, রাস্তায় ভিড়, সবকিছু যেন গত রাতের ঘটনাকে কোনোভাবেই জানে না। কিন্তু আমার ভেতর আমি জানতাম আমার জীবন এখন আর আগের মতো নেই। বাসার সামনে পৌঁছানোর আগে আমি একটা গভীর শ্বাস নিলাম। লিলি আমার হাত শক্ত করে ধরলো। আমি বুঝতে পারলাম সে ভয় পাচ্ছে না ঠিকই, কিন্তু সে সতর্ক হয়ে গেছে। ছোট একটা বাচ্চার ভেতরে যখন এই সতর্কতা তৈরি হয় তখন সেটা কোনো সাধারণ ঘটনা থাকে না। আমরা বাসার দরজা খুলে ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকতেই প্রথমে চোখে পড়লো ইয়াসিন। সে সোফায় বসেছিল, হাতে ফোন, মুখে ক্লান্তি আর বিরক্তির মিশ্রণ। তার পাশে রূপসী, তার মুখে সেই একই আত্মবিশ্বাসী হাসি, যেন সে গত রাতে কিছুই ঘটায়নি। আমাদের ঢোকা দেখে ইয়াসিন উঠে দাঁড়ালো। তুমি কোথায় ছিলে? সে প্রায় সঙ্গে সঙ্গেই বলল। আমি দরজার কাছে দাঁড়িয়ে রইলাম, লিলিকে পাশে রাখলাম। আমি বললাম হোটেলে ছিলাম। রূপসী হালকা এসে বলল নাটক শেষ হলে এখন বাড়ি ফেরা হয়েছে। এই লাইনটা শোনার পর ঘরে বাতাস একটু ভারী হয়ে গেল, কিন্তু আমি চুপ করে রইলাম। আমি ধীরে ধীরে ব্যাগ থেকে ফোনটা বের করলাম। আমি সেই ছবিটা টেবিলের উপর রাখলাম। সিটিং চার্ট, নীল ডট আর পেন্সিলে লেখা নির্দেশ। খুশির নির্দেশে লিলির খাবার বাদ, কোনো শিশু প্লেটও পাবে না। ঘরের মধ্যে কয়েক সেকেন্ড নীরবতা নেমে এলো। ইয়াসিন ছবিটার দিকে তাকালো। তার মুখে প্রথমে আত্মবিশ্বাস, তারপর বিভ্রান্তি। সে ধীরে ধীরে বলল এটা কি? আমি শান্ত গলায় বললাম এটা তোমার বিয়ের রিসেপশনের প্ল্যানিং শিট। রূপসী একটু এগিয়ে এসে বলল হ্যাঁ, আর এটা আমি দেখেছি। এটা ভুল বোঝাবুঝি হয়েছে। আমি শুধু বলেছিলাম কিছু গেস্ট লিস্ট পরিবর্তন করতে হবে। আমি তার দিকে তাকিয়ে বললাম রূপসী, পরিবর্তন মানে কি একটা বাচ্চাকে খাবারের তালিকা থেকে বাদ দেওয়া? সে একটু থেমে গেল, তারপর বলল তুমি বিষয়টা অতিরিক্ত বড় করে দেখছো। এই কথাটা শুনে আমি বুঝে গেলাম এখানে এখনো কেউ এই বিষয়টার গভীরতা বুঝতে প্রস্তুত নয়। ইয়াসিন এবার ধীরে ধীরে বলল রূপসী বলেছে এটা ইচ্ছা করে করা হয়নি, হয়তো সিস্টেমে ভুল হয়েছে। এবার আমি তার দিকে তাকালাম। তুমি ছবিটা দেখেছো? আমি জিজ্ঞাসা করলাম। সে কিছুক্ষণ চুপ থেকে বলল হ্যাঁ দেখেছি। আমি বললাম সেখানে কি লেখা আছে? সে কিছু বলল না। আমি আবার বললাম একটা বাচ্চার নাম বাদ দেওয়া আর নিচে লেখা রূপসীর নির্দেশে। এটা কি সিস্টেমের ভুল? ঘরটা আবার নীরব হয়ে গেল। লিলি আমার হাত শক্ত করে ধরেছিল, কিন্তু সে কিছু বলছিল না। তার চোখ শুধু সামনে তাকিয়েছিল। আমি ধীরে ধীরে বললাম আমি গত রাতে চিৎকার করিনি, আমি অনুষ্ঠান নষ্ট করিনি। আমি শুধু আমার মেয়েকে নিয়ে বের হয়ে গিয়েছি, কারণ আমার মেয়েকে অপমান করে যে পরিবেশে রাখা হয় সেখানে আমি থাকতে পারি না। রূপসী এবার একটু বিরক্ত হয়ে বলল তুমি আমাকে অপমান করছো? আমি তার দিকে তাকিয়ে বললাম তুমি আমার মেয়েকে অপমান করছো। এই কথার পর ঘরের বাতাস যেন জমে গেল। ইয়াসিন মাঝখানে এসে বলল যথেষ্ট হয়েছে, এটা ফ্যামিলি ইস্যু, আমরা পরে কথা বলবো। আমি তার দিকে তাকালাম আর বললাম এটাই সমস্যা ইয়াসিন, তোমরা সবসময় পরে কথা বলো, কিন্তু যেটা হয় সেটা আর পরে ঠিক হয় না। আমি টেবিলের উপর ফোনটা আবার রাখলাম। আমি বললাম আমি শুধু জানতে চাই লিলির নাম কেন বাদ দেওয়া হলো? রূপসী একটু থেমে গেল, তারপর বলল কারণ তখন কিছু চেঞ্জ হয়েছিল, ভেন্যুতে জায়গা কম ছিল আর কিছু গেস্ট বাড়াতে হয়েছিল। আমি হালকা মাথা নেড়ে বললাম মানে জায়গা কম ছিল তাই একটা বাচ্চা মেয়েকে বাদ দেওয়া হয়েছে? সে চুপ। আমি আবার বললাম আর সেই বাচ্চা তোমার নিজের পরিবারের না হলে সমস্যা নেই, তাই না? এই কথাটা শোনার পর রূপসীর মুখের হাসিটা একটু মুছে গেল। ইয়াসিন এবার ধীরে ধীরে বলল আমরা এটা সমাধান করব। আমি তার দিকে তাকালাম। তুমি এটা গত রাতেই সমাধান করতে পারতে ইয়াসিন। ঘরটা আবার নীরব হয়ে গেল। আমি লিলির হাত ধরে সামনে এগিয়ে গেলাম। আমি বললাম আমি এখানে আর আলোচনা করতে আসিনি, আমি শুধু তোমাদের জানাতে এসেছি